হাতের কাছে এমন এক লিভিং সাবজেক্ট পেয়ে পট করে একটা ছবি তুলে নিলাম নতুন ক্যামেরাটায়। কে জানে কেমন উঠবে। পায়রাটা কিছুক্ষণ পর ডানা ঝটপটিয়ে উঠে গেল, হয়তো পাশের বাড়ির কার্নিশে। আজ সকালে এক মেজর অপারেশন ছিল, মোটামুটি ভালোই হয়েছে। বিকেলে বারান্দায় এসে দাঁড়াতেই নিচে আমার নীল রঙের মরিচের পাশে সাদা মতো কি একটা পড়ে থাকতে দেখলাম, পেছনের চাকার ডান দিকে। নিচে নেমে দেখি একটা পায়রা, ডানাগুলি ছড়ানো, মোড়ে কাঠ। সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখতে পেলাম না। দুধ সাদা পায়রাটার ডানায় একটা ধূসর দাগ, চেনা লাগলো। গতকালই মনে হয় এর ছবি। হঠাৎই পিঠ বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। মনে মনে ভাবলাম, ওই ফিশার ক্যামেরাটা দিয়ে পলাশের ছবি তুললাম, ও মারা গেল। এই ক্যামেরায় পায়রাটার ছবি তুললাম, সেও মারা গেল। তবে কি ভাগ্যে অজিতের ছবি তোলা হয়নি, না জানি কি হতো। ঠাকুরকে মনে মনে প্রণাম জানালাম। ক্যামেরাটার ইতিহাস কি, কোত্থেকে এসেছে ওটা, এই প্রশ্ন মাথায় ঘুরছে পুরোপুরি। শিওর না হলেও আমার মনে হয় ক্যামেরাটা ভুতুড়ে। ওটাকে কিছুক্ষণ আগে বিওএসির সবুজ এয়ারব্যাগটায় খবরের কাগজ মুড়ে তুলে রেখেছি। ওটাকে আর কোনো দিন ব্যবহার করব না, কোনো দিনও না। 23শে মার্চ 1966। গতকাল রাতে ভালো ঘুম হয়নি। বিছানায় শুধু এপাশ ওপাশ করেছি। ছোট্ট অজিতের পাশে অকাতরে ঘুমিয়েছে। সকালে হসপিটালে বেরোবার আগে ও জিজ্ঞেস করেছিল ক্যামেরাটার কথা। ও ওই ক্যামেরার ছবি তুলতে চায়। ওইটুকু বাচ্চা ছেলে, ওকে আসল কথা বলি কি করে? তাই বলেছি ক্যামেরাটা খারাপ হয়ে গেছে। অজিত বরাবরই শান্ত, এ নিয়ে আর আমায় বিরক্ত করেনি। হসপিটাল থেকে আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। ড্রাইভার রামরতনকে গাড়িটা একটু জোরে চালাতে বললাম। গন্তব্য ওয়াল্টার্সের নিলামের দোকান। ফিশারের ইতিহাস না জানা অবধি শান্তি পাচ্ছি না। ওই ক্যামেরার পেছনে কি কাহিনী থাকতে পারে? আরজিকর থেকে পার্ক স্ট্রিট বেশ অনেকটা পথ। যখন ওয়াল্টার্সের দোকানে ঢুকছি, আলো প্রায় মরে এসেছে। রাস্তার উল্টো দিকে ফ্লুরিসের কেক পেস্ট্রির দোকান। দোকানের রঙিন সাইনবোর্ড, ছোট ছোট আলো নেচে নেচে যাচ্ছে। দোকানে ঢুকে ভুবনবাবুকে দেখতে পেলাম না। উনি কদিনের ছুটি নিয়েছেন কে জানে। একমাত্র ছেলের মৃত্যু শোক কি এত তাড়াতাড়ি ভোলা যায়? ঠিক কতদিন আগে কারও অস্তিত্বকে মন থেকে মুছে ফেলতে? কেউ কি বলতে পারে? দোকানের মালিক রাজন মেহরোত্রা হাসি মুখে এগিয়ে এলেন। আমি ওনার পুরনো খদ্দের। আমার শুকনো মুখ দেখে উনি কারণটা জানতে চাইলেন। সবিস্তারে সব বললাম ওনাকে। ততক্ষণে টেবিলে এলাচ দেওয়া চা এসে গেছে, ভুর ভুর করে গন্ধ বেরোচ্ছে। রাজনবাবু চিন্তিত মুখে কাপটা তুলে নিয়ে একটা লম্বা চুমুক দিলেন। তারপরে বললেন, এরকম ব্যাপার, আপনার কোনো ভুল হয়নি তো? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে না বলাতে উনি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন। তারপর টেবিলের দেরাজ খুলে একটা পুরনো কালো খাতা বের করে সামনে রাখা ছোট প্যাডে খসখস করে কি যেন লিখলেন। কাগজটা এগিয়ে দিলেন আমার দিকে। বললেন, ক্যামেরাটা ওনারই ছিল। কাগজটায় লেখা, পিটার লরেন্স, 132 নম্বর পেমেন্টাল স্ট্রিট। রাস্তাটা চেনাই ছিল। আমার এক বুড়ো গোয়ানিজ পেশেন্ট থাকতেন সানডেল স্ট্রিটে, পেমেন্টাল স্ট্রিটের পাশেই। এলাকাটা নোংরা, অন্ধকার আর গোলক ধাঁধার মতো। রাজ্যের সরু গলি এসে মিশেছে একটা আরেকটার সঙ্গে। জায়গাটা রিপন স্ট্রিটের দক্ষিণে, যত অ্যাংলো ইন্ডিয়ানদের বাস। রাজনবাবু বললেন, পিটার সাহেবের বয়স প্রায় 80। একমাত্র মেয়ে জোসেফিনা গত বছর মারা যাওয়ার পর বাড়ি থেকে তেমন একটা আর বেরোন না। দিন 15 আগে হঠাৎই একদিন বিকেলে এসে ওই ক্যামেরাটা উনি ভুবনবাবুকে দিয়ে যান। একটা ছোট্ট কাগজে আমার উদ্দেশ্যে কয়েকটা লাইন লিখে গেছিলেন। এত আঁকাবাঁকা হাতের লেখা যে ভীষণ কষ্ট হয়েছিল পড়তে। তাতে লেখা ছিল, ক্যামেরাটা বেচে দিন, যা দাম পাবো তাতেই আমি খুশি। চিঠিটা পড়ে ভেবেছিলাম ওনার বোধহয় অবস্থা অত্যন্ত খারাপ, তাই যত তাড়াতাড়ি পেরেছিলাম ক্যামেরাটাকে বেচে ওনাকে সাহায্য করেছিলাম। কিন্তু আপনি যে ঘটনা শোনালেন, আমার তো মাথা ঘুরে যাচ্ছে। সত্যিই যদি ক্যামেরাটার পেছনে কোনো কাহিনী থাকে,
সেটা পিটার সাহেব জানতে পারেন। রাজনবাবুর সঙ্গে আর কথা বাড়াইনি, চলে গেলাম পিটার লরেন্সের কাছে। ভাঙাচোরা একটা প্রায় পোড়ো বাড়ির দোতলায় উনি থাকেন। অপরিষ্কার কামরা, অপর্যাপ্ত আলো আর অসহ্য একটা নাম না জানা জান্তব গন্ধ পরিবেশটাকে ভারী করে রেখেছিল। সারা ফ্ল্যাটটায় কারো সাড়া শব্দ পাচ্ছিলাম না। বোধহয় উনি একাই থাকেন। বৃদ্ধ পিটার লরেন্স একটা তুলো ওঠা রংচটা সোফায় বসে আমায় লক্ষ্য করছিলেন। আমার কাছে ঘটনাগুলি শুনে বললেন, আই অ্যাম এক্সট্রিমলি সরি। আমি আপনার জীবনে বিপদ ডেকে এনেছি। স্বার্থপরের মতো কাজ করেছি নিজেকে বিপদমুক্ত করতে। উনি বললেন, ক্যামেরাটা আমার দাদার ছিল, ডেরেক লরেন্সের। সে খুব একটা স্বাভাবিক ছিল না। চার্চে যেত না, বাইবেল ছুঁত না। যখন ওর প্রায় 25 বছর বয়স, ও হঠাৎ চুপি চুপি একটা স্যাটানিক গ্রুপের মেম্বার হলো। গ্রুপটা ব্ল্যাক ম্যাজিকের চর্চা করত। পরিবারের সকলে ওকে ফেরাবার অনেক চেষ্টা করেছিল, কিন্তু কেউই সফল হয়নি। দাদার ভীষণ প্রিয় ছিল ওই ক্যামেরা। বীভৎস সব বলির ছবি ও তুলেছিল ওই ক্যামেরাটা দিয়ে। শুনেছি ওখানে মানুষ, পশু পাখি সব বলি দেওয়া হতো। স্যাটানিক গ্রুপে যোগ দেবার পর ও আরও অন্যরকম হয়ে গেল। চুপচাপ, শান্ত, মনে হয় বড় বেশি শান্ত। ঝড় ওঠার আগের মুহূর্তে যেমন সব শান্ত থাকে। একদিন ওই শয়তানের ঘাঁটিতে পুলিশ হানা দিল। গ্রেপ্তার হলো ডেরেক। কেউ পুলিশকে খবরটা দিয়েছিল। বুড়োর কথা নিষ্পলক দৃষ্টিতে চেয়ে গিলছি আমি। বুড়ো বলে চলেছে, ওকে ছাড়ানো গেল না, শত চেষ্টাতেও না। অবশেষে ওর কেস কোর্টে গেল। বিচারে ওর ফাঁসির হুকুম হলো। গলায় পরানোর ঠিক আগে দাদা বলেছিল, আমার শরীরে মৃত্যু হতে চলেছে ঠিকই, কিন্তু আমার আত্মা থাকবে। কোনো না কোনো বস্তুর মধ্যে আমি ফিরে আসব, আবার খুন করব। প্রাণনাশের আনন্দের কোনো বিকল্প নেই। এতটা বলে পিটার সাহেব থামলেন। ওনার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছিল। পাশের র্যাক থেকে জলের জগটা পেরে এক নিঃশ্বাসে অনেকটা জল খেয়ে ফেললেন। নোংরা মলিন শার্টের হাতায় ঠোঁট দুটো মুছে ফেললেন। আপনি ওসবে বিশ্বাস করেন কি না জানি না, তবে টু টেল ইউ দ্য ট্রুথ, আই থিঙ্ক দ্যাট ক্যামেরা ইজ পোসেসড। ডেরেকের প্রতিহিংসাপরায়ণ আত্মা ওই ক্যামেরায় রয়েছে। আমি ওটা দিয়ে কোনোদিন ছবি তুলিনি, বাড়িতে এমনিই পড়েছিল। গত বছরে হঠাৎই একদিন আমার মেয়ে জোসেফিনা ওর এক বন্ধুকে দিয়ে নিজের একটা ছবি তোলায় ওই ক্যামেরায়, আর তারপরেই ও মারা যায়। তাই সেদিন রাতে পিটার লরেন্সের বাড়ি থেকে ফিরে আর স্টাডিতে ঢুকিনি। সবুজ বিওএসির ব্যাগটার দিকে তাকাবার ইচ্ছে ছিল না, তবে ক্যামেরাটা আমি বেচব না। অন্য কারো জীবনে কালো ছায়া নেমে আসুক, এটা আমি চাই না। আমার লেখা এই ডায়েরি সরমা বা অজিত বড় হয়ে পড়বে আশা করি। তখন ওরাও ক্যামেরাটার সম্বন্ধে জানতে পারবে। সব পড়ার পর আমার মনে হয় ওরা ক্যামেরাটাকে নিছক কৌতূহলে ব্যবহার করবে না, জোসেফিনার মতন। 10ই মে 95, শেষাংশ। এই পর্যন্ত পড়ে আমি থামলাম। মাথার দুপাশটা আবার দপদপ করছিল। ক্রোসিনের প্রভাব কি তবে কমে এলো? কপালে হাত দিয়ে দেখলাম ঘাম। আমি অবাক হয়ে মেঘলা আকাশের দিকে তাকিয়েছিলাম। মনে মনে অনেক কথা ভাবছিলাম। বাবা কেন ক্যামেরাটাকে নষ্ট করে ফেললেন না? বাবা কি ভয় পেয়েছিলেন? এতগুলি ভাবনা চিন্তা প্রশ্ন মনে জট পাকিয়ে যাচ্ছিল। চেয়ারে বসা অবস্থাতেই পেছন ফিরে মেঝের দিকে তাকালাম। মনে বিশ্বাস আর অবিশ্বাসের লড়াই চলছে পুরোদমে। ডাই করে রাখা জিনিসপত্রের ভিড়ে সবুজ বিওএসির এয়ারব্যাগটা চোখে পড়ল। তালা লাগানো ছিল না। খুলতেই বেশ কিছু ওষুধের বিজ্ঞাপন। বোর্ডের নিচে একটা লম্বাটে প্যাকেট দেখতে পেলাম। পুরনো ছেঁড়া খবরের কাগজে মোড়া। প্যাকেটটা খুললাম। ক্যামেরাটাকে দেখে তো মনে হয় এখনও দিব্যি চলে। হঠাৎই মাথায় একটা প্রশ্ন এলো, বাবার মনের ভুল নয় তো? সবটাই নিছক কল্পনা তো হতে পারে। কিন্তু বাবা তো বেশ কম কথার মানুষ ছিলেন। মন গড়া ঘটনার কোনো মূল্য ওনার কাছে ছিল না। তবে কি? মাথায় একটা বুদ্ধি
বিদ্যুতের মতো ঝলসে উঠল। একটা পরীক্ষা করতে হবে। ক্যামেরাটাকে আমার শোবার ঘরে নিয়ে এলাম। ফিল্ম ডায়ালে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম 3 লেখা রয়েছে, অর্থাৎ 66তে তোলা সেই পায়রা আর ভুবনবাবুর ছেলে পলাশের ছবি রয়ে গেছে এর অভ্যন্তরে। ফিল্মটা বোধহয় অকেজো হয়ে গেছে। সেই দুটো ফটো তোলার পর আর ব্যবহারই হয়নি এই ক্যামেরাটাকে খাটের উপর রেখে নিকনের ব্যাগটা থেকে স্টিলজের স্ট্যান্ডটা বের করলাম। ক্যামেরাটাকে তার উপরে বসিয়ে সেলফ টাইমারের বোতামটায় দম দিয়ে দিলাম, আর তারপর শাটারটা টিপলাম। এভাবে আপনা আপনি ছবি ওঠে, ফটোগ্রাফারের দরকার পড়ে না। হঠাৎ কানে এলো কির কির শব্দটা পড়তে আর বড় জোর সেকেন্ড 6 বাকি, যেন র্যাটল স্নেকের গা হিম করা ঝুমঝুমির শব্দ। লেন্সটা সোজা, নিজের নিরেট কালো শরীরের দিকেই তাক করা। ক্যামেরাটা যেন নিজেই ছবি তুলছে। আসলে ক্যামেরাটাকে আমি বসিয়েছি আয়নার সামনে। পুরনো দিনের আলমারির এক পাল্লায় বেলজিয়াম মিরর। ক্যামেরার প্রতিবিম্ব আয়নায় দেখা যাচ্ছে। আমি ঘরের এক কোণে কাঠ হয়ে দাঁড়িয়ে। মন বলছে, আজ যদি এই হতচ্ছাড়া শয়তানের যন্ত্রটার মনে প্রতিহিংসা জাগে মরণের নেশা, তো ব্যাটা নিজেকেই মারুক। খুট, চিরবির, ব্র, দুম, 3টে শব্দ পরপর হলো। অবিশ্বাস্য কাণ্ড। খুট, শাটারটা পড়ল। চিরবির, আয়নায় আড়াআড়িভাবে একটা চির ধরল, ফেটে গেল। দুম, শব্দটা এলো ক্যামেরার ভেতর থেকে। জানি, হয়তো কান পাতলে মোড়ে ভূত হয়ে যাওয়া ডেরেকের চাপা আর্তনাদও শুনতে পেতাম। ঠিক তারপর ক্যামেরার লেন্সটা একটা ফাটল ধরল। এক্সপোজার ফোকাস রিং খসে পড়ল মাটিতে। পেছনের ডালাটা খুলে গিয়ে ফিল্মটা বেরিয়ে পড়ল, পেট থেকে বেরিয়ে পড়া নাড়ি ভুঁড়ির মতন। মৃত্যু হলো ওটার, যেন ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে গেল। ঘটনাটা ঘটার কয়েকদিন পর একটা ফ্যাশন অ্যাসাইনমেন্ট ছিল। নিকনের ব্যাগটা খুলতেই আঁতকে উঠলাম। আমার স্বাদের 15,000 টাকা দামের স্টিলজের স্ট্যান্ডটা বেঁকে চুরে গেছে। স্ক্রুগুলিতেও মরচে পড়েছে। ঝকঝকে ক্রোমিয়াম স্টিলের এই মজবুত স্ট্যান্ডটা কীভাবে যে... আসলে ভুলটা তো আমারই। ভুতুড়ে ক্যামেরাটাকে এই স্ট্যান্ডের উপরে তুলেই মরণ শাটারটা টিপেছিলাম। ক্যামেরাটা তো নষ্ট হলোই, আমার স্ট্যান্ডটাও অকেজো আর বাতিল হয়ে গেল চিরকালের জন্য। কারণ শাটারটা পড়ার সময় আয়নার স্ট্যান্ডটার প্রতিবিম্ব পড়েছিল। গল্পটা এখানেই শেষ হলো। আমাদের গল্পটা কেমন লাগলো জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।